स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारकृष्णाय रामकृष्णाय ते नमः। शरणं देवी रामकृष्णं पादपद्मे त्रयोदशतमामि ओम नमो श्री ज्योतिराजाय विवेकानंदसूराय सच्चिदाय स्वामिनी। তো আমি আমার ক্লাসটাকে দুটো ভাগে ভাগ করেছি। প্রথম ক্লাসটা সাহিত্য দিয়ে শুরু করব। আমি আজকে একটা কবিতা পড়াবো আপনাদের, পড়াবো বলবো না, আমরা চর্চা করব কবিতাটা নিয়ে। অসাধারণ একজন লেখক, নাম মৃদুল দাশগুপ্ত। আমি সম্পূর্ণ কবিতা করি, এতে কবিতাটা আছে, সুবিধা হবে আপনাদের। প্রথমে আমাদের জানতে হবে কে এই মৃদুল দাশগুপ্ত এবং তার কবিতাটাই আমরা বেছে নিচ্ছি কেন। দেখুন, আমরা যে কবিতা নিয়ে আলোচনা করছি তার নাম হচ্ছে আঁকা ও লেখা। কবিতার নাম, কবি হচ্ছে মৃদুল দাশগুপ্ত। এই মৃদুল দাশগুপ্ত বর্তমানে তিনি সাংবাদিক। 1955 সালে শ্রীরামপুর হুগলিতে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি জীববিজ্ঞানের স্নাতক। পড়াশোনাটা কিন্তু সায়েন্স নিয়ে, কিন্তু অসাধারণ একজন কবি। তার উল্লেখযোগ্য কাজ জলপাইঘাটের এসরাজপুরের প্রথম কাব্যগ্রন্থ, এভাবে কাঁদে না, গোপনে হিংসার কথা বলি, সূর্যাস্তে নির্মিত গৃহ, ঝিকিমিকি ঝিরিঝিরি ছড়ার বই, ছড়া 50, ছড়ার বই, আত্মহত্যা জামপাতা, আর একটা অসাধারণ প্রবন্ধ গ্রন্থ আছে তার নাম কবিতা। আমরা একটু ডাইরেক্ট কবিতাতে আসবো, আপনারা আমাকে একটু হেল্প করবেন প্লিজ। আপনি প্রথম লাইন দেখুন। প্রথম স্টার্টিং একদম কবি, আমরা যারা শিক্ষকতা করি, আমরা যখন ক্লাস নেব প্রথমেই কি করতে হবে, সমস্ত আকর্ষণ স্টুডেন্টদের আমাদের দিকে আনতে হবে। প্রথম দু লাইনে কিন্তু কবি বাজি মাত করে দিয়েছে। কি বলছে? তিনটা শালিক ঝগড়া থামিয়ে দেয়। আর শালিকের কথা বললে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত দুটো লাইন মনে পড়ে, তিনটা শালিক ঝগড়া করে রান্না করে চায়। দেখুন রবীন্দ্রনাথকে তিনি কিভাবে ইউজ করেছেন। বলছে যে কবি যখন আঁকেন তখন শালিকের ধর্ম কিন্তু ঝগড়া করে, তাদের প্রবৃত্তি ঝগড়া করে। তারা সেই ঝগড়া থামিয়ে কবি যে আঁকা সেটা দেখছে। অর্থাৎ প্রথম থেকে মননশীল পাঠককে কবি তার কবিতার মধ্যে আত্মস্থ করে নিচ্ছে। আর কি চড়ুই, যে চড়ুই একবারে থেমে থাকতে পারে, মন চলে যায় প্রেমের নৃত্যের কথা, চড়ই চড়ে চড়ই কি ফুরুত ফুরুত করে কড়ি কাঠের ঠোকর দিয়ে। তো সেই চড়ই অর্থাৎ প্রেমের নৃত্যকে কবি এখানে অসাধারণ ভাবে ব্যবহার করছেন দুলাই। চড়ুইয়ের যে ধর্ম স্থির না থাকা, সেই চড়ুই পাখিও কবি দেখার জন্য, কবির আঁকা দেখার জন্য তার প্রবৃত্তি, তার স্বভাব ত্যাগ করেছে। আমরা যদিও বলি স্বভাব যায় না বলে, কিন্তু কবি এখানে দেখাতে চেয়েছে স্বভাবও পরিবর্তন হয়। কবিতায় তিনি আঁকতে আঁকতে লিখছেন আর লিখতে লিখতে আঁকছেন। হঠাৎ মনে পড়ে যায় রবীন্দ্রনাথ একটা ভাইপো অবন ঠাকুরের। অবন ঠাকুর বলতেন রবীন্দ্রনাথ সম্পর্কে যে রবি ঠাকুর যখন লেখেন তখন লেখেন তিনি আঁকেন। আর রবীন্দ্রনাথ অবন ঠাকুর সম্পর্কে বলতেন যে অবন আঁকেন না, আঁকতে আঁকতে লেখেন। প্লিজ আপনি বলে দিন। দেখুন এই যে মাছরাঙা, এ নিয়ে শক্তি চট্টোপাধ্যায়ের একটা বিখ্যাত কবিতা আছে মন ভালো করা। আমরা সেই কবিতায় দেখবো যে যে মাছরাঙা পাখি তারা কিন্তু মাছ শিকারে করত। কবি বলছে সেই মৎস্য শিকারী মাছরাঙা পাখিটা তিনি কবিকে বলছে যে আমার যে রং, সেই রং আমি ধার দেবো তোমার আকার। এই যে মৎস্য ভুলে মাছরাঙাটা, এটা কি অসাধারণ তার শব্দচয়ন। তার সঙ্গে সঙ্গে কি বলছে প্রজাপতি। আমরা জানি এই প্রজাপতি হচ্ছে ইংরেজিতে যাকে বলে বাটারফ্লাই। মেটামরফোসিস বলে একটা লাইফ সায়েন্সের কথা আছে, যার নাম রূপান্তর। আপনারা সবাই জানেন ক্যাটারপিলার নেক্সট বাটারফ্লাই, অর্থাৎ শুঁয়াপোকা প্রজাপতি হয়। সেই প্রজাপতি বলছে যে কবিকে যে আপনি যখন আঁকছেন প্লিজ আমাদেরকেও রাখুন আপনার আঁকা। নেক্সট পরের লাইন।
এসেছে কবির আঁকা দেখার জন্য এবং পিটপিট করে চেয়ে দেখছে কি অসাধারণ কবি আঁকছেন। এইখানেই কাব্যের সার্থকতা, এখানেই কবিতার সার্থকতা, আর এখানে জড় বস্তুকে কবি জীবন্ত দিয়েছেন। কি রং তুলি, যে তুলির সাহায্যে কবি ছবি আঁকছিলেন তাদের যেন প্রাণ সত্তা বেরিয়ে আছে, তারা যেন খুশি, অর্থাৎ তারা জড় নয়। মনে পড়ে যায় সুকান্ত ভট্টাচার্যের কথা। সুকান্ত ভট্টাচার্য বলছে, জড় নয়, নিট নয়, নয় আমি অন্ধকারের খনিজ, আমি এক জীবন্ত প্রাণ। এখানে রং তুলিরা যেন প্রাণ সত্তা ফিরে পেয়েছে। নেক্সট স্যার, ওই যে মাঠে চাঁদের দুধে সব জমে যায় যখন ফুল, বাতাস কিশোর কাঁপন দিতেই আমার ছড়া লেখা। দেখুন আগের যে আমরা এই প্রথমের যে পংক্তিগুলো পেলাম, এটাতে কবি লিখেছেন। এবার কবি বলছেন তিনি লেখেন কখন, কোন সন্ধিক্ষণে। দেখুন আমরা যখন ক্লাস করব, যখন ক্লাসের ভিতরে ঢুকবো, তখন একটা প্রসঙ্গ দরকার। কবি এখানে সেই প্রসঙ্গ অর্থাৎ কি করে প্রেজেন্টেশন করতে হয় সেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে। মনে পড়ে যায় আমার স্যারের কথা, ইংরেজি শিক্ষক সঙ্গীত। তিনি কবিতা লিখতেন এবং লিখিয়ে দিতেন। তিনি এক কবিতায় লিখছেন, দুধের ঘটি উল্টে দিয়েছে চাঁদ, সেদিন ছিল পূর্ণিমার জ্যোৎস্না। এখানে কবি বলছেন পূর্ণিমার রাত, খোলা মাঠ। সেই পূর্ণিমার রাত আপনারা দেখেছেন, যখন পূর্ণিমা হয় তার যে জ্যোৎস্নার সৌন্দর্য সেটা অসাধারণ সুন্দর হয়। দুধ সাদা জ্যোৎস্না, সেই দুধ সাদা জ্যোৎস্না কি করেছে, মাঠের উপর যখন পড়েছে মনে হচ্ছে আমরা দুধ, তার সার হচ্ছে স্বর। সেই দুধ সাদা জ্যোৎস্না যেন মাঠের উপর স্বরের মতো জমে গেছে, আর সেই স্বরটা হালকা কাঁপন দিচ্ছে। ওই মাঠে যখন বাতাস হয়ে যায় পূর্ণিমা রাতে, দেখবেন রবীন্দ্রনাথ লিখছে পূর্ণিমা রাতে মত্ততা লাগে, ফাল্গুন কবিতায়। স্যার এবার যেন তারাতমাকা কুকুরতনে নামছে কাছে, অলিকেছে আলিকেছে 10 জনাকে দেখতে। হঠাৎ মনে পড়ে যায় আমার এক কবির কথা, মাইকেল মধুসূদন দত্ত। তিনি লিখছেন জীব তারা যদি খসে। অর্থাৎ এখানে মাইকেল মধুসূদন দত্ত আমাদের যে জীবন তাকে তারার সঙ্গে তুলনা করেছেন। আর এখানে বিদুল দাশগুপ্ত কি বললেন, যে ওই আকাশের তারা, তা কবির ভালোবাসায় আর বকুল গাছে নেমে এসেছে। শুধু নেমে আসেনি, ব্যঞ্জন বর্ণ হয়ে নেমেছে। তারা যেন খুশিতে ডগমগ করে জোনাকিরা ও আ এই লেখা শুরু করেছে। এই ছড়াতে আজ আমাকে তোমার কাছে আনলা হওয়া, সেই তো আমার পরম প্রিয়, সেই তো আমার পদক। দেখুন আমরা অনেকেই পুরস্কার পেতে তো আমাদের সকলেরই ভালো লাগে, কিন্তু কবি এখানে বলেছেন তুমি যদি ভালো থাকতে চাও প্রকৃতির কাছে যাও। তুমি যদি আনন্দে থাকতে চাও প্রকৃতিকে জড়িয়ে ধরে অবগাহন করো, প্রকৃতিতে স্নাত হও। কবি সেটাই আমাদের বলছে যে এই যে প্রকৃতির সঙ্গে আমার আদান প্রদান, এটাই পুরস্কার পাওয়া, এটা পদক পাওয়ার সমতুল্য। এবং কবি এই প্রকৃতির সঙ্গে সঙ্গ করে আর ভীষণ আনন্দিত, তিনি পুরস্কৃত, তিনি উচ্ছ্বসিত, রোমাঞ্চিত, আনন্দিত। এই ছিল আজকের কবিতা। আপনাদের যদি কোথাও কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন, আমি আমার সাধ্য মতো কবিতাটাকে আমি এক্সপ্লেন করবো, কিন্তু আমরা যেটা চাইছি ধরুন মানে বাংলার সামগ্রিক দিকটা তুলে ধরাটা ট্রেনিংয়ের মধ্যে যাচ্ছিল, সেটা আমরা পেলাম না। আমি প্রথমেই যখন ক্লাসটা শুরু করেছিলাম আমি কবি সম্পর্কে একটা দিশা দেওয়ার চেষ্টা করেছি। সেটা ঠিক আছে, আপনি একটা ধরুন কবিতা কিভাবে একটা পড়াশোনা হয় সেইটার আপনি ট্রেনিং দেবেন, আমাদের পদ্ধতি সম্পর্কে সেটা আপনি অবশ্যই দিলেন। কিন্তু আমাদের তো শুধু কবিতাই তো উপরেই বাংলাটা পুরো দাঁড়িয়ে নেই, আরও তো অন্য আছে, সেইটা আরও আপনার 5 মিনিট সময় আছে। আমি ব্যাকরণ নিয়ে একটু কথা বলবো। দেখুন 3টা চ্যাপ্টারকে আমি একটা ছকের সাহায্যে ধরেছি। অনলি 5 মিনিটস, আমি আশা করব 3 মিনিটস সে ক্লাসটা শেষ করে দিতে। আচ্ছা দেখুন, এখন
ওইটা দুটাকে লাগিয়ে একসঙ্গে খালি জামা দুটা গেলে তাহলে উঠে যাবে, পরটা এখনো নাই যাবে। ওইরকম। হ্যাঁ, ওইরকম। সোজা করুন, সোজা। এটা দুটি ফোনে তুলে দিই। আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখুন এই ছকটাতে আমি তিনটা চ্যাপ্টারকে ধরার চেষ্টা করছি। আপনারা যদি শুধু এই ছকটা মনোভাব ভালো করে বুঝে নেন তাহলে কিন্তু পুরো তিনটা চ্যাপ্টার একসঙ্গে আপনারা বুঝতে পারবেন। আমি এখানে ক থেকে ম পর্যন্ত লিখেছি, এগুলোকে স্পর্শ বর্ণ বলা হয়। কেন না এই ক থেকে ম পর্যন্ত উচ্চারণ করতে গিয়ে যখন আমাদের জিভ পাঁচজনের কোনো না কোনো অংশ স্পর্শ করে, তাই এই ক থেকে ম পর্যন্ত বর্ণগুলোকে বলা হয় স্পর্শ বর্ণ। দেখুন এখানে উচ্চারণ স্থান করে লেখা আছে কণ্ঠ। ক থেকে ম এই পাঁচটা বর্ণের উচ্চারণ স্থান কণ্ঠ। জিভ কণ্ঠে স্পর্শ করে বা কণ্ঠের সাহায্য নেয়, তাই ক থেকে ম এগুলো কণ্ঠ বর্ণ। চ থেকে ঞ জিভ তালুর সাহায্য নেয়, উচ্চারণ স্থান তালু, তাই চ থেকে ঞ হচ্ছে তালব্য বর্ণ। ট থেকে মধ্যাহ্ন মূর্ধার উচ্চারণ স্থান, জিভ মূর্ধাতে স্পর্শ করে, আমাদের ঠিক তালুর উপরে যে মূর্ধা, তাই মূর্ধান্য বর্ণ। ত থেকে দন্তান্ন দাঁতকে স্পর্শ করে, দন্ত বর্ণ। প থেকে ম ওষ্ঠকে স্পর্শ করে, ওষ্ঠ বর্ণ। এবার আপনারা খেয়াল করে দেখুন, আমি অঘোষ আর ঘোষ, অ মানে না, এটা মনে রাখবেন, আর ঘোষ মানে না। তাহলে ঘোষ বর্ণ হচ্ছে 3, 4, 5, মানে প্রতি বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ হচ্ছে ঘোষ বর্ণ। গ ঘ ম বর্গীয় জ ঝ ঞ, ড ঢ মূর্ধন্য, দ ঢ দন্তান্ন, প ঘ ম, এগুলো হচ্ছে ঘোষ। নাদ আছে, আর অঘোষ 1, 2, মানে প্রথম আর দ্বিতীয়। ক খ চ ছ ট ঠ দ থ প ফ এগুলো হচ্ছে অঘোষ। অ মিন্স নাই, ঘোষ মানে না, ধ্বনি নাই, তাই অঘোষ ঘোষ। এবার দেখুন এইগুলোকে আমি আরো কিছু ভাগে ভাগ করেছি। লেখা আছে দেখুন অল্প প্রাণ মহাপ্রাণ। এখন আমাদের জানতে হবে প্রাণ মানে কি। ম্যাডাম বলতে পারবেন প্রাণ মানে কি? আচ্ছা বসুন। এখানে কিন্তু প্রাণ মানে জীবন নয়, প্রাণ মানে বায়ু বা বাতাস। আমাদের শরীরে মোট 5টা বায়ু আছে, প্রাণ, অপ্রাণ, সমান, পান, উদান। তো যে বর্ণগুলো উচ্চারণ করতে একটু কম বাতাস লাগে, অল্প বাতাস লাগে, অল্প প্রাণ। যেগুলোতে বেশি বাতাস লাগে মহাপ্রাণ। মনে রাখবেন কি করে? সূত্র অঘোষ 1, 2, ঘোষ 3, 4, 5, অল্প প্রাণ 1, 3, মহাপ্রাণ 2, 4। অর্থাৎ প্রথম এবং তৃতীয় ক গ কম সময় লাগছে, মহাপ্রাণ 2, 4, খ খ একটু বেশি সময় লাগছে, তাই মহাপ্রাণ। তাহলে অল্প প্রাণ মানে যাতে প্রাণবায়ু কম সময় নেয়, আর মহা মানে বেশি সময় নেয়। সূত্রটা কি? প্রথম তৃতীয় বর্ণ মহাপ্রাণ, দ্বিতীয় চতুর্থ। এই ছকটা যদি আপনারা আয়ত্ত করতে পারেন তাহলেই হয়ে যাবে। এবার দেখুন এই যে পঞ্চম বর্ণ ম ঞ দন্তান্ন মূর্ধন্য ম উচ্চারণ করার সময় নাকের সাহায্য নেওয়া হয়, তাই এই বর্ণগুলোর নাম নাসিক্য বর্ণ। আরেকটা নাম আছে, ম্যাডাম বলুন তো কি নাম? অনুনাসিক বর্ণ। অনুনাসিক বর্ণ, নাসিক্য বর্ণ বা অনুনাসিক বর্ণ। ঠিক আছে, আমাদের মনে রাখতে হবে নাসিক্য বর্ণ বা অনুনাসিক বর্ণ। এবার দেখুন তালব্য মধ্যাহ্ন দন্তেশ্ব হ, এইগুলো যখন আমরা উচ্চারণ করি তখন আমাদের মুখ এবং নাক দিয়ে গরম, পুষ্প মানে গরম বাতাস বেরোয়, তাই তালব্য মধ্যাহ্ন দন্তেশ্ব হ এগুলোকে বলা হয় পুষ্প বর্ণ। এবার একটা জিনিস খেয়াল করে দেখুন
তিনটা চ্যাপ্টার আমি একটা ছকে ধরেছি। আপনারা যদি ছকটা শুধু বুঝে নেন তাহলে যে কোনো প্রশ্নের সমস্যার সমাধান করতে পারবেন, ছাত্রছাত্রীদের সহজে বুঝিয়ে দিতে পারবেন। সবাইকে ধন্যবাদ, আন্তরিক